বাজেট প্রস্তাব নিয়ে এবার সমালোচনা ছিল অন্যবারের চেয়ে ব্যাপক। বাজেট পাশের সময় দেখা গেল এর থোড়াই কেয়ার করেছে সরকার। বড় পরিবর্তন ছাড়াই পাশ হলো 2024-25 অর্থ বছরের বাজেট। আয়করের উচ্চ স্তরের অর্ধেক আয় করে দিলেও কালো টাকা সাদা করার মতো আজব রাজস্ব নীতিতেই থেকে গেলেন অর্থমন্ত্রী। বছর পর বছর এত উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও করমুক্ত আয়সীমা না বাড়ানোর মাধ্যমে উচ্চ আয় শ্রেণীর নাগরিকদের তোষণ আর সীমিত আয়ের করদাতা নাগরিকদের শোষণের নীতি অব্যাহত রাখলেন অর্থমন্ত্রী। এ কেমন করনীতি, এ কেমন ব্যবস্থাপনা? তাই বাজেট পাশের দিনে করনীতির নানা দিক নিয়ে আলোচনা করতে অর্থযোগে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম রায়হান এবং রাজস্ব কর্মকর্তা থেকে অর্থনীতির শিক্ষক হয়ে ওঠা অর্থনীতিবিদ ডক্টর তপন সরকার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমে প্রশ্ন রাখছি ডক্টর সেলিম রায়হানের কাছে। ডক্টর সেলিম রায়হান, প্রস্তাবিত বাজেট এবং পাশ হওয়া বাজেট, এই দুইয়ের মধ্যে প্রত্যাশিত কোনো পার্থক্য আপনি দেখেছেন কি বা দেখছেন? অনেক ধন্যবাদ। আসলে আপনি তো যেভাবে বলছিলেন সেটাই অনেক সুস্পষ্ট। সেরকম কোনো পার্থক্য তো আমরা দেখছি না, বরং যে কিছু প্রস্তাব ছিল, বিশেষ করে আপনি যে বিনা শুল্কে গাড়ি আমদানির যে বিষয়টা, সেটা তো দেখলাম সেটাও হলো না, বাতিল করার বিষয়টা অথবা শুল্ক আরোপের বিষয়টা সেটাও হলো না। আর কয়েকটা বিষয় যেগুলো বেশ সমালোচিত হয়েছিল, আপনি কালো টাকা সাদা কথা উল্লেখ করেছেন, সেখানে তো কোনো পরিবর্তন আমরা দেখিনি। আরেকটা ছিল যে উচ্চ ধনীদের উপরে যে কর আরোপের, বিশেষ করে অতিরিক্ত 5%, সেটাও কিন্তু আমরা দেখলাম আবার সেই পূর্বের অবস্থাতে ফিরিয়ে আনা হলো। তো সামগ্রিকভাবে এই বাজেট যেটা প্রস্তাবনা যেটা করা হয়েছে তার থেকে সেরকম কোনো পার্থক্য কিছু নেই। আমি একটা জিনিস অনুরোধ করব আপনাদেরকেই, যে আমরা যখন বাজেট নিয়ে আলোচনা করছি, আমরা অবশ্যই কালো টাকা সাদার ব্যাপারটা খুবই একটা আলোচিত বিষয়, সেন্সিটিভ বিষয়, কিন্তু এর থেকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজেটে যে সামগ্রিক আমাদের অর্থনৈতিক যে এখন একটা অব্যবস্থাপনা এবং যে অর্থনৈতিক যে সংকট, সেই সংকট মোকাবেলা করার ক্ষেত্রে বাজেটের পদক্ষেপগুলো আসলে কি নিচ্ছে এবং সেগুলো আসলে কতটুকু কার্যকর হচ্ছে, সেই আলোচনাগুলো কিন্তু আসলে আমরা যেন আমাদের দৃষ্টিটা যেন অন্যদিকে না যায়, আমি সেই জায়গাটা একটা অনুরোধ করবো। সেদিক থেকে আমি খুবই মনে করব কনসার্নড, এবং আমি এই জায়গায় পরিবর্তনগুলো আশা করেছিলাম। যে যে আলোচনাগুলো হয়েছিল বাজেট প্রস্তাবনার পরে, বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের অর্থনীতিবিদরা তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে প্রশ্নগুলো তুলেছেন। বিশেষ করে একটা বড় প্রশ্ন তো আছেই, যে মূল্যস্ফীতি, যে আমরা একটা উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে আমরা যে অবস্থা আছে, তাতে যে পদক্ষেপগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট কিনা, অথবা কার্যকরী পদক্ষেপ নিতে দেরি হচ্ছে কিনা, অথবা কেন নেওয়া হচ্ছে না, সেদিক থেকে কিন্তু বাজেটে আমরা একটা সমন্বিত কোনো পদক্ষেপ আমরা দেখিনি। বেশ দারুণভাবে বলেছেন ডক্টর সেলিম রায়হান। এই বিষয়টি নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে একবারে ডক্টর তপন সরকার থেকে ফিরে আসতে চাই। ডক্টর তপন সরকার, আপনি শুনছিলেন বেশ কিছু দিক ইতিমধ্যে ডক্টর সেলিম রায়হান তুলে ধরেছেন আসলে প্রস্তাবিত বাজেট এবং পাশ হওয়া বাজেটের যে প্রত্যাশা সেই বিষয়গুলো নিয়ে। আমি আপনার কাছে জানতে চাই, এই যে অনেকগুলো সুবিধা তো ইতিমধ্যে এনবিআর বাদও দিলেন, এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। সংস্থার সাবেক একজন কর্মকর্তা হিসেবে এবারকার যে বাজেটটি, সেটি আপনি কি করে দেখছেন, কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি একটু আগে যেমনটি ডক্টর সেলিম রায়হান বলছিলেন, আমি ওনার সাথে যথেষ্ট একমত অনেকগুলো ব্যাপারে। আমার কাছে এই বাজেটটি খুবই গতানুগতিক মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই সরকার অনেক সাহসী কিছু পদক্ষেপ তারা নিতে পারতেন। যেমন এই যে কালো টাকা সাদা করার যে বিষয়টি এখন খুব যৌক্তিকভাবে সবার কাছে এসেছে, এটি একটি চলমান একটি প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। এর ফলে কি হয়? এর ফলে আসলে একটা 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 সমস্যা সৃষ্টি করে যারা সঠিকভাবে কমপ্লায়েন্স করে তাদের সাথে এবং যারা করে না তাদের সাথে। এই জন্য একটা, যদি এমনও অ্যাটলিস্ট হতো এটা পাশ করার আগে যে এটি সর্বশেষ কালো টাকা সাদা করার একটি সুযোগ, সেটাও কিন্তু আমাদের জন্য অন্তত কিছুটা অন্তত একটা একটা সুযোগ আসতো। কিন্তু পরবর্তী বছরেও যে এটি হবে না সেটির কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আপনি এনবিআর এর বিষয়টা আসছেন, একটা সময় আমি ওখানে চাকরি করেছি। আসলে আমাদের দেশের যে কর ব্যবস্থাপনা, সেটি এখনো পর্যন্ত খুবই একটি অব্যবস্থাপনার মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা যদি কর এবং জিডিপির অনুপাতটা দেখি, এমনকি আমাদের যে যে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যেও থেকেও কিন্তু আমরা অনেকগুলো দেশের থেকে কিন্তু আমরা পিছিয়ে আছি। এটি খুবই
একটি দুঃখের বিষয়। অনেকগুলো ব্যাপারে আমরা এগিয়ে আছি, কিন্তু এইটা ব্যাপারে আমরা কেন এগিয়ে নেই? তো এখানে যে বিষয়টি আমাদের জন্য দেখতে হবে, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর বেশ কিছু দিক আসলে দিয়ে করা হচ্ছে। ডক্টর তপন সরকার, এই বিষয় নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। এই মুহূর্তে একটি বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আবার আপনাদের সাথে আলোচনায় ফিরছি। আমরা এই পর্যায়ে দেখে নিব প্রস্তাবিত বাজেটে আসলে কি কি পরিবর্তন এনে পাশ হলো নতুন অর্থ বছরের চূড়ান্ত বাজেট। রাজস্ব আদায় বাড়াতে অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে ধনীদের উপর কর হার বাড়িয়েছিলেন, কিন্তু শেষমেশ সেই অবস্থানে আর থাকতে পারেননি তিনি। ধনীদের আয়করের হার আগের অবস্থানেই থাকলেও ব্যাপক সমালোচনা হলেও 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। পাশাপাশি বাদ হলো এমপিদের গাড়ি কিনতে 40% শুল্ক আরোপের প্রস্তাবও। এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা আগের মতোই বহাল থাকছে। এরপর প্রস্তাবিত বাজেটে নতুন কোম্পানির কাজে ব্যবহৃত একাধিক গাড়ির পরিবেশ সারচার্জ তুলে দিলেও শুধু ব্যক্তিগত গাড়িতে বহাল রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সারা দেশে কমিউনিটি সেন্টার ভাড়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হলেও এই প্রস্তাব সংশোধন করে শুধু সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। দর্শক, এই পর্যায়ে আবারও আমরা আলোচনায় ফিরছি। আমাদের সাথে আছেন আমাদের দুজন অতিথি। আমাদের সাথে আছেন ডক্টর সেলিম রায়হান এবং ডক্টর তপন সরকার। এই পর্যায়ে প্রশ্ন রাখছি ডক্টর তপন সরকারের কাছে। ডক্টর তপন সরকার, আপনার কাছে আবারও ফিরছি। আমরা আপনার কাছে মূলত যেটি জানতে চাই সেটি হচ্ছে, ডক্টর সেলিম রায়হান এর আগের আলোচনায় বলেছেন যে মূল্যস্ফীতি এবং অর্থনীতির বর্তমান যে অবস্থা সেটি আসলে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য বা সেই অবস্থানকে সামাল দেওয়ার জন্য বাজেটে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো কার্যকর কোনো সিদ্ধান্ত নেই। এই কথাটি সাথে আপনি কিছু যুক্ত করতে চান কিনা, বা আপনি কি দেখেছেন, কেমন দেখলেন অর্থনীতি সামালের প্রস্তুতি? আমিও ওনার বক্তব্যের সাথে একমত। এটি একটি এক্সপ্যানশনারি বাজেট হতেই পারে বাংলাদেশের মতো একটি দেশে, কিন্তু সেখানে যে বাজেটের বরাদ্দটি যে সময় বিভিন্ন খাতে যে খরচ করা হবে সেটির কিন্তু একটা মুদ্রাস্ফীতি সেটিতে আসবে, এবং এই মুদ্রাস্ফীতির ফলে তার প্রধানতম যারা এতে ক্ষতিগ্রস্ত হয় তারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক আয়ের জনগোষ্ঠী। এবং তাদের জন্য তাহলে তখন আমরা একটা সেফটি নেট সেটা আমরা দিয়ে থাকি, এবং সেখানে যে সেফটি নেটেও কিছু আছে, কিন্তু সেখানে কিন্তু আসলে কিভাবে তার ব্যয়টি হবে এবং ব্যয়ের ব্যবস্থাপনাটি কিভাবে হবে, এই মুহূর্তে আমার কাছে বাংলাদেশের বাজেটের যে বিষয়টি আমার মনে হয়েছে সেটি হচ্ছে যে যেটি ডক্টর রায়হান বলছিলেন যে আর্থিক যে খাতের ব্যবস্থাপনা, এটি শুধুমাত্র আয় না, একই সাথে ব্যয়ের ব্যবস্থাপনাটা কিভাবে হবে, সেটির অ্যাকাউন্টেবিলিটিটা এবং ট্রান্সপারেন্সিটা কিভাবে হবে, সেটিতে কিভাবে আমরা সঠিকভাবে সেটার মূল্যায়ন বা মনিটরিং বা ইভ্যালুয়েশন করব, সেটি আমাদের কিন্তু খুবই বড়ভাবে একটি এসে দেখা দিয়েছে। কেননা এখন আমাদের বাজেটের আকার অনেক বড়, সেক্ষেত্রে আমরা যেভাবে আমরা এখানে ঋণ নিয়েও একটা বাজেটের বড় একটা অংশ এখানে রয়েছে, ঋণ রয়েছে, সেক্ষেত্রে আমরা ঋণটা নিলাম, কিন্তু সেই ঋণটা যদি আমরা সঠিক খাতে সঠিকভাবে যদি আমরা সেটা কাজে না লাগাতে পারি, তাহলে এই ঋণটা কিন্তু আমাদের আগামী 10, 20, 30, 40, 50 বছর পর্যন্ত কিন্তু আমাদের ভবিষ্যৎ যে বংশধর তাদের উপরেই কিন্তু আমাদের এই ঋণটা চলে। তাহলে সেই ক্ষেত্রে ডক্টর তপন সরকার, আপনি যে বলছেন এতগুলো আমাদের সম্ভাবনা বা যেগুলো দিক আসলে আমাদের দেখার দরকার ছিল, সেটিকে আসলে বাজেটে দেখা হয়েছে বলে মনে করেন? বাজেটে অনেকগুলো দিক আছে যেগুলোতে অনেক কিছু দেখা হয়েছে। বিশেষ করে আমি যে বলছিলাম যে সেফটি নেট, এখানে কিন্তু যথেষ্ট ভাবে বেশ গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সাথে শিক্ষা খাতে দেখলাম সেখানেও করা হয়েছে। কিন্তু একটা বিষয় আমরা যারা ট্যাক্স পলিসি নিয়ে কাজ করি তাদের একটা বিষয় আমরা দেখি, সেখানে হচ্ছে যে কোনো একটি কর ব্যবস্থাপনাতে একটি প্রোগ্রেসিভ রেট আমরা সবসময় করতে থাকি বা প্রস্তাবনা করতে থাকি। সেক্ষেত্রে আমরা যদি এটিকে বাস্তবায়ন করতে পারি দেশে, যে যত বেশি তারা কর সেটা করবে প্রোগ্রেসিভ ভাবে, তাহলে কিন্তু আমাদের একই সাথে দুটো কাজ হবে। একটি হচ্ছে যে আমরা আরো বেশি কর আহরণ করতে পারবো, আবার একই সাথে কিন্তু যে দুর্নীতিগুলো হচ্ছে সেই দুর্নীতিগুলো থেকে আমরা কিন্তু কিছুটা হলেও কিন্তু আমরা নিজেদেরকে সামাল দিতে পারবো। ডক্টর তপন সরকার থাকুন আমাদের সাথে। ফিরে যাচ্ছি ডক্টর সেলিম রায়হানের কাছে। ডক্টর সেলিম রায়হান,
আমরা এই গাড়ি আমদানি প্রসঙ্গ নিয়ে আপনি উল্লেখ করেছিলেন, সংসদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী, যদিও শেষ পর্যন্ত তা থেকে সরে আসলো সরকার, যেটা আজ আমরা দেখতে পেলাম। বাংলাদেশের যত দামি গাড়ি আমদানি হয় তার উল্লেখযোগ্য সংখ্যায় সংসদ সদস্যরা আমদানি করেন। আইন প্রণেতারাই যদি কর ছাড় নিয়ে বিলাস করেন, তাহলে জনবান্ধব কর আইন করা সৎ সাহস কিভাবে তাদের থাকবে, জানতে চাই আপনার কাছে। আপনি একদম ঠিক কথা বলেছেন। এটা আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই নীতি অথবা এই নিয়মটা এটা কবে চালু হয়েছিল। এটা কিন্তু একটা সামরিক শাসনের আমলে এটা চালু করা হয়েছিল, এবং এই সুযোগটা অন্যায় সুযোগ। সত্যি কথা, আপনি যে কথাটা বলেছেন এটা খুবই একটা ন্যায্য কথা। যারা নীতি প্রণয়ন করবেন, যারা অর্থনীতি থেকে বিভিন্ন ধরনের নীতিগুলো তারা একটা দেশ কিভাবে চলবে সেই জিনিসগুলো তারা প্রণয়ন করছেন, তারা কিন্তু এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। এবং সেই ক্ষেত্রে একটা সামরিক শাসনের আমলে যখন এই ধরনের একটা সিস্টেম চালু হয়েছিল, তার থেকে তো বের হয়ে আসাটা খুবই জরুরি ছিল। এবং আমি সাধুবাদ দিয়েছিলাম যখন বাজেট প্রস্তাবনা এরকম একটা স্টেপ ফরওয়ার্ড দেখা গেল, যে একটা শুল্ক আরোপ, এবং ক্রমান্বয়ে হয়তো আমরা দেখতে চাইতাম যে এই পুরো বিষয়টাই বাতিল হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো দেখছি সেটা হলো না। এটার পিছনে তো অবশ্যই আমরা সবাই আন্দাজ করতে পারি যে একটা শক্তিশালী রাজনৈতিক অর্থনীতি আছে, এবং সংসদ সদস্যরা তারা হয়তো তাদের যে সুযোগ সুবিধাগুলো তারা ছাড়তে চাচ্ছেন না। কিন্তু আমি মনে করি যে আমরা হয়তো সবাই একমত হব যে এই সময় এরকম একটা সাহসী পদক্ষেপ নেওয়াটা একটা উদাহরণ হিসাবে থাকতো, এবং সেটা কিন্তু অনেকের নৈতিক ভিত্তি আরো শক্তিশালী করতো, সংসদ সদস্য থেকে শুরু করে এই সরকারের। সেই জায়গাতে অবশ্যই খুব হতাশ হয়েছি যে এই যে প্রস্তাবনাটা সেটা আসলে শেষ পর্যন্ত যখন এটা পাশ হয়েছে বাজেট, তখন সেটা টিকে দরকার ছিল। ডক্টর সেলিম রায়হান থাকুন আমাদের সাথে। ঠিক একই প্রশ্ন রাখতে চাই ডক্টর তপন সরকারের কাছে। তপন সরকার, এই বিষয়টি একজন রাজস্ব কর্মকর্তা হিসেবে আপনি কিভাবে দেখেন, একদম ছোট করে জানতে চাই। দেখুন, এটি সত্যি একটি ডিস্টরশনারি একটি ব্যাপার হয়েছে, যে বিষয়টি কর ব্যবস্থাপনার পক্ষ থেকেও কিন্তু একটু একটা নীতি, যেটা ডক্টর রায়হান বলছিলেন, সেখানেও কিন্তু একটা নীতি বিবর্জিত একটি ব্যাপার হয়েছে। সেখানে আমরা দেখতে পাবো যে কিছু মানুষকে কর অব্যাহতি দেওয়া হবে, এবং কিছু যারা তাদেরকে কর দিয়ে তাদেরকে আমদানি করতে হবে। তো এই বিষয়গুলো আসলে একটা কর ব্যবস্থাপনার উপরে একটা চাপ পড়ে, কেননা একটা কর ব্যবস্থাপনার জন্যেও, সঠিক কর ব্যবস্থাপনার জন্যেও তাদেরকে কিন্তু একটি ক্রেডিবিলিটিও কিন্তু অর্জন করতে হয়। তাদেরও একটা ব্যবস্থাপনারও একটি দিক থাকতে হয় যেখানে সবাই তাদেরকে গ্রহণযোগ্যতা, সেই দিকটাতে নিয়ে আরো একটু কাজ করা হয়তো দরকার ছিল। ডক্টর তপন সরকার, এই বিষয় নিয়ে হয়তো একটু সময় পেলে হয়তো ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে হচ্ছে আজ আমাদের আলোচনা। ডক্টর সেলিম রায়হান এবং ডক্টর তপন সরকার, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের সময়টুকু দেওয়ার জন্য।